কতক্ষণ পর মন ভরে তোমাকে দেখছি, ভাবছি আদৌ কি তুমি আমার সামনে আছো নাকি আমার কল্পনায়। এজন্যই তখন চিমটি কাটতে বলেছিলাম। জানো, যখন আমি কবুল বললাম তখনও মনে হচ্ছিল সবটাই বুঝি কল্পনা। কখনো ভাবিনি এইভাবে সময়টা চলে যাবে। এই তো মাত্র 2 সপ্তাহ আগে তোমার সাথে আমার দেখা, তারপর আজ বিয়ে। এতদিন যাকে জুনিয়র বা স্টুডেন্ট হিসেবে ট্রিট করেছি, তাকে ওয়াইফ হিসেবে ট্রিট করতে হবে। কি ভাগ্য আমার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ছোট্ট করে দম ফেলল মিম। তার এহেন কথায় কিঞ্চিত আশ্চর্যান্বিত হলো আদৃশ। সে বহুক্ষণ যাবৎ অপেক্ষা করছিল স্বল্পভাষী চরিত্রের সামনের মেয়েটি কখন মুখ ফুটে কথা বলবে, কিন্তু সে মোটেও আশা করেনি যে 20 মিনিট যাবৎ নীরবে থাকার পর মিম এমন কিছু বলে বসবে। সরাসরি বিয়ে ভাঙার কথা। আদৃশ ঈষৎ নড়ে চড়ে বসল। মিমের দিকে অনুসন্ধানী দৃষ্টি চোরা স্থাপন করে কিঞ্চিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, হঠাৎ এই কথা বলছো কেন? গত পরশু তো তোমাকে দেখে এসে বিয়ের কথা প্রায় পাকাপাকি করে এসেছে আব্বু আম্মু, তাহলে আজ এই সিদ্ধান্ত কেন? আদৃশের প্রশ্নের জবাব দিতে মিম মাথা তুলে চাইল। বাহাতের তর্জনী আঙ্গুল দিয়ে চোখের চশমাটা নাকের উপরাংশে আঁটোসাঁটো ভাবে বসিয়ে নিল। ভেতরে ভেতরে সে ভীষণ বিক্ষুব্ধ হয়ে আছে। দুহাত রীতিমতো ঘামছে তার। আদৃশ্যের দৃষ্টির আড়ালে টেবিলের নিচে টিস্যু দিয়ে দুহাত মুছে নিল সে। অতঃপর শুকনো একটা ঢোক গিলে বলল, সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার একার। এক্ষেত্রে আমার ফ্যামিলির কোনো হাত নেই। তারা এই ব্যাপারে জানে না, তাই বুঝতেই পারছেন গত পরশু বিয়ে ঠিক হওয়ার ব্যাপারে আমার ফ্যামিলির হাত থাকলেও সেখান থেকে আমি সম্পূর্ণ আলাদা ছিলাম। আমার কোনো ইচ্ছে ছিল না বিয়ে করার। আমি ভেবেছিলাম আপনারা আমায় সরাসরি দেখতে এসে বোধহয় রিজেক্ট করে দেবেন, কিন্তু চিন্তাও করিনি যে আপনারা এইভাবে বিয়ে ঠিক করে যাবেন। আদৃশ সন্দেহজনক চাহনিতে ভ্রুচোরা কুঞ্চিত করে জিজ্ঞেস করল, তোমার এমন কেন মনে হলো যে তোমাকে আমরা রিজেক্ট করে দেবো? সপক্ষের যুক্তির প্রত্যুত্তর স্বরূপ আদৃশের নিকট হতে এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল মিম। এখন কি হবে? সে তো এই প্রশ্নের জবাব তৈরি করে রাখেনি। আদৃশকে কি জবাব দিবে সে? এজন্য সে তৎক্ষণাৎ খানিক আমতা আমতা করে বলল, মনে হয়েছে কিছু কারণে, সে কারণে না যাওয়াই ভালো। আদৃশ ভ্রু উঁচিয়ে কয়েক সেকেন্ডের জন্য মিমকে পরখ করল। অতঃপর চেয়ারটা টেবিলের দিকে আরো এগিয়ে নিয়ে এসে এগিয়ে বসল। মিমের পানে ভ্রুকুটি করে চেয়ে টেবিলের উপর 2 কোণই রেখে একগুঁয়ে স্বরে বলল, অবশ্যই যাব আমি, তুমি না গেলেও আমি যাব। এবার বলো কি কারণে এমন মনে হয়েছে তোমার? আদৃশের এরূপ একরোখা কথাবার্তা শুনে মিমের মনে সন্দেহের বীজ পূর্বের তুলনায় আরও শক্তপোক্তভাবে নিজের অবস্থান বানিয়ে নিল। ঠিক যেসব কারণে সে বিয়ে করতে চাইছে না তার একটি কারণ ইতিমধ্যেই সে আদৃশের মাঝে পেয়ে বসেছে। তাহলে এখনও কি তার এই বিয়ে করা উচিত? মিমও এবার খানিক নড়ে চড়ে বসল। গলার স্বরে ঈষৎ কঠোর ভাব এনে বলল, দেখুন, সব বিষয়ে আপনার জানার প্রয়োজন নেই বলে মনে হয় আমার। আর আপনি সোজাসাপটা কথাকে মেনে না নিয়ে শুধু শুধু পেঁচাচ্ছেন কেন? আমি তো বললাম আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সেটাই তো জানতে চাইছি, কি কারণে বিয়ে করতে পারবে না? স্পেসিফিক কোনো রিজন আছে? পাকাপাকি হয়ে যাওয়া বিয়ে এইভাবে তুমি ভেঙে যাচ্ছ, আর পাত্র হয়ে এই বিয়ে ভেঙার কারণ জানবো না আমি? এমনটা তো হতে পারে না। বলো শুনি তোমার কারণ। মহা ঝামেলায় পড়ল মিম। কি নাছর বান্দা এই আদৃশ নামক বান্দাটা! কই ওয়ার্ডে ক্লাস নেওয়ার সময় তো কখনো মনে হয়নি এই সুদর্শন পুরুষটা এরূপ একগুঁয়ে চরিত্রের অধিকারী হবে। মিম ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। না, কিছু না কিছু কারণ বলতেই হবে আদৃশকে। সে কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, আমার একান্ত ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আশা করি একটা মেয়ের ব্যক্তিগত কিছু বিষয় সরাসরি তার কাছে জানতে চাইবেন না আপনি। যদি জানতে চাই বা নিজ দায়িত্বে খুঁজে বের করি তবে? আদৃশের এরূপ দুটো প্রশ্নে ভ্যাবাচাকা খেল মিম। নিকাবের আড়ালে ঢাকা পড়া তার চেহারার প্রতিক্রিয়া দেখতে না পেলেও তার চাহনি দেখে এটি স্পষ্ট বুঝতে পেল আদৃশ। গুরু গম্ভীর এই পরিস্থিতি হাসার জন্য উপযুক্ত না হলেও মুখে হাত চেপে আড়ালে হেসে নিল সে।
মিমের এরূপ চাহনি দেখে তার ভীষণ হাসি পাচ্ছে। এমতো অবস্থায় আদেও হাসি থামানো সম্ভব কি? আদৃশ আড়ালে কয়েক সেকেন্ডের জন্যে হেসে নিয়ে অকস্মাৎ জিজ্ঞেস করলো, বাই এনি চান্স তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আই মিন রিলেশন? বয়ফ্রেন্ড না থাকা সত্ত্বেও যখন কেউ এরূপ প্রশ্ন করে তখন মিমের ভীষণ রাগ হয়। আশ্চর্য, সবার কি বয়ফ্রেন্ড থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে নাকি? সে তড়িতে জবাব দেয়, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই এবং রিলেশনও নাই। আদৃশ মুচকি হাসল, অনেকটা কটাক্ষের সুরেই বলল, আমিও তাই বলি। তোমাকে তো কখনো কোনো ছেলের সাথে ওভাবে ঘুরতে বা কথা বলতে দেখিনি, তাহলে তোমার বয়ফ্রেন্ড আসে কি করে, তাই না? না চাইতেও তীব্র অপমান বোধে মিমের মুখখানা থমথমে হয়ে এলো। মেজাজের পারদ এ পর্যায়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। কখন যেন সর্বোচ্চ পর্যায়ে মেজাজের পারদ বিন্দু পৌঁছে গিয়ে সে তার ধৈর্য হারিয়ে ফেলে। মিম নিকাবের আড়ালে দাঁত কিরমির করে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আমায় অপমান করলেন? আদৃশ কিছুই করেনি এমন ভাব ধরে পড়ল। কই, আমি কি এমন কিছু বলেছি যাতে তুমি অপমানিত হও? মিমের আর কথা বলার মন মানসিকতাই রইল না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এক্ষুনি তাকে এই রেস্টুরেন্ট থেকে বের হতে হবে, না হলে কখন যেন এই সামনের মানুষটিকে যাচ্ছে তাই কথা সরিয়ে দেয় সে। মিম চেয়ার ছেড়ে উঠে ব্যাগ কাঁধে নিল। আদৃশকে বলল, অযথা কথা বাড়ানো আমার পছন্দ না, বিশেষ করে অপরিচিত মানুষের সাথে প্রয়োজনীয় কথা বলতেও ভালো লাগে না। আপনাকে বলে দিয়েছি আমি বিয়ে করব না মানে করব না, এটা আমার ফাইনাল ডিসিশন। আদৃশ কথা না বাড়িয়ে থুতনিতে হাত ঠেকিয়ে চুপচাপ মিমের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলো। মিমের প্রতি তার ভাব এমন যে, আচ্ছা, যত নাটক করতে পারো করো, আমি বসে আছি তোমার নাটক দেখার জন্য। মিম ব্যাগ নিয়ে উল্টো পথে পা বাড়ালো। আদৃশ ছোট্ট করে হাঁক ছেড়ে ডেকে জিজ্ঞেস করলো, কোথায় যাও এখন? চকিতে ঘাড় ঘুরিয়ে মিম জবাব দিল। ইভিনিং ওয়ার্ড আছে, কলেজে যাচ্ছি। বলেই সে চোখ বুজে জিভ কাটল। ধ্যাক, সে তো আর কথাই বলতে চেয়েছিল না, কিন্তু তারপরও আদৃশের প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেল। আদৃশ মিমের এই কাণ্ডে হেসেই কুটি কুটি হয়ে গেল। ওয়ার্ডে গত 1 বছর হতে এসে মিমকে দেখছে, কখনো মেয়েটিকে ওভাবে পর্যবেক্ষণ করেনি সে। কিন্তু পারিবারিকভাবে যখন ছবি দেখা দেখি বিয়ের কথাবার্তা পাকাপাকি হলো, তখন থেকে সে মিমকে একটু একটু করে জানার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো। আর এই 1 সপ্তাহেই সে মিমকে অনেকটা চিনে ফেলেছে। তার মতে এই মেয়েটি ভীষণ ভুলুমনা ও পদে পদে ছোটোখাটো ভুল করে পড়ে আফসোস করার মতো একজন মানুষ। আর সে খুব সহজেই বিরক্ত বোধ করা একজন মেয়ে। আপাতত এইটুকুই সে ধারণা করেছে। সে জানে এখনো আরও বহু কিছু জানার বাকি আছে এই মেয়েটিকে নিয়ে। আচ্ছা, এই মেয়েটা কি সত্যিই তাকে বিয়ে করবে না? তার এই বিয়েতে নাকচ করার কারণটা কি? তবে যে কারণই হয়ে থাকুক না কেন, সে এই মিম নামক মেয়েটির সিদ্ধান্তের সাথে কিছুতেই একমত নয়। কারণ সে এই বিয়েতে রাজি হয়েছে, আর তার নাকচ করারও কোনো কারণ নেই। তাই এই বিয়ে হবেই হবে, অন্তত আদৃশ এমনটা চায়। আর আদৃশ জানে সে কতটা একগুঁয়ে প্রকৃতির লোক। এ কারণে এখন তার সর্বপ্রথম ও সর্বপ্রধান কাজ হবে মিমকে বিয়েতে রাজি করানো। যা কিছু হয়ে যাক না কেন। মিম তখন ঘাড় ফিরিয়েই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আদৃশ তার যাওয়ার পানে একাধারে কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর স্বাভাবিক ভঙ্গিমায় এসে বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাওয়া অবশিষ্ট কফিটুকু মুখে নিল। সাথে সাথে বিস্বাদে চোখ মুখ কুঁচকে এলো তার। গরম গরম কফি ঠান্ডা হওয়ার পর তার স্বাদের যে পরিবর্তন হয় তা নিতান্তই অপছন্দের হয়ে ঠেকে আদৃশের নিকট। তবুও সে কফিটুকু পান করে ওষ্ঠচোরা জিভ দিয়ে ভিজিয়ে নিল। অতঃপর পকেট হতে মানিব্যাগ বের করতে করতে বিড়বিড় করে বলতে লাগলো, যাও মিস মিম, আবার দেখা হচ্ছে ওয়ার্ডে। আজ তোমাকে একটু সাহায্য করার প্রয়োজন বোধ করছি আমি, সো বি প্রিপেয়ার্ড।
এই বলে সে ওয়েটারকে ডেকে রেস্টুরেন্টের বিল চুকিয়ে বেরিয়ে পড়ল। এখন হসপিটালে যেতে হবে, আজ আবার নাইট ডিউটি পড়েছে তার। এই শান্তির ঘুমটুকুই শেষ হয়ে গেল। এখন 3-4 দিন তার রাতের সেই আরামের ঘুমটুকু হবে না। এই হলো ডাক্তারদের জীবন। আফসোস, ডাক্তার হতে গেলে আরাম আয়েস সব জলে ডুবিয়ে আসতে হয়। এই ভেবে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল সে। পথিমধ্যেই মিমকে নিয়ে নানারূপ ভাবনায় মগ্ন হলো সে। কোনো সন্দেহ নেই, মিমকে প্রথম দেখায় সে পছন্দ করে ফেলেছে। গত 1 বছর ওয়ার্ডে থাকাকালীন কখনো মিমের চেহারা দেখেনি সে। দেখেছে শুধু চোখ জোড়া, যা সবসময় চশমার আড়ালে ঢাকা পড়ে যায়। তবে বিয়ের কথাবার্তা এগোনোর জন্য যখন সে মিমের ছবি দেখে তখন ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবেনি নিকাবের আড়ালের চেহারাখানা এমন হবে। সে যে কল্পনায় রং তুলি দিয়ে অন্য আদলের এক মুখশ্রী এঁকেছিল, তবে সে এই ভেবে পুলকিত বোধ করল মিম তার কল্পনার তুলনায় অধিক সুশ্রী। যদিও তার গায়ের রং শ্যামলা, তবুও তার দৃষ্টিতে রূপবতী। বিশেষত মিমের ওই প্রশস্ত আখি যুগল তার ভীষণ প্রিয়। আতৃষ্যের মতে মিমের শ্যামলা বর্ণের চেহারার সাথে ঘন ভ্রু ও বৃহৎ আখি যুগল মানিয়েছে দারুণ। যদিও এটা সম্পূর্ণ আতৃষ্যের একার অভিমত। মিমকে নিয়ে কল্পনায় ভাবতে ভাবতে হঠাৎ তার মনের পাতায় একদিনের স্মৃতি ভেসে উঠল। 4th ইয়ারে থাকাকালীন একদিন মিমকে সে কী কারণে যেন চাশমিশ বলে সম্বোধন করেছিল। অবাক করার ব্যাপার, মিম সেই নামে প্রত্যুত্তরও করেছিল, যদিও আদ্রিস্তা মোটেও আশা করেনি। সেই থেকে মাঝে মধ্যেই সে মিমকে চাশমিশ বলে সম্বোধন করে, আর এই ধারা বজায় রেখে সে গোপনে মিমকে সম্বোধন করার জন্যে দারুণ একটা নামও দিয়ে বসল। মিশমিশ। ভরা পূর্ণিমায় রাতের আকাশে চাঁদের সাথে লুকোচুরি খেলায় মত্ত হয়েছে নিখোঁজ কালো মেঘ। চারপাশে মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। বোধহয় আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। এদিকেও মাঝে মাঝে গাঢ় মেঘ এসে উকি ঝুঁকি দিচ্ছে। হয়তো এই শহরে বৃষ্টি নামাতে পূর্ব প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু এই অপূর্ব পূর্ণিমা রাত্রি নীলিন করতে মেঘের আনাগোনা পছন্দ হলো না মিমের। সে আধারে পরিবেশে এক ঝুড়ি জ্যোৎস্না কুড়িয়ে নিতে ব্যস্ত ছিল। তন্মধ্যে বৃষ্টির আগাম বার্তা তার পছন্দ হলো না। এমন নয় যে বৃষ্টি তার অপছন্দ, কিন্তু এই যে একটা পছন্দের বস্তু টপকে অপর একটা পছন্দের বস্তু যখন নিজের কর্তৃত্ব ফলায়, সেটা তার ভীষণ অপছন্দ। হঠাৎ ফোনে রিংটোনে নিরিবিলি পরিবেশ ধ্বনিত হলো। ঈষৎ ধরপড়িয়ে উঠল মিম। স্ক্রিনে চেয়ে দেখল অপরিচিত একটি নাম্বার। সে সাধারণত এসব নাম্বার রিসিভ করে না, তাই সে কল রিসিভ নিয়ে মাথা ঘামালো না। ফোন রেখে দিল মেঝেতে। এভাবে 2বার কল এলো। তৃতীয়বারে সে কিয়ৎ বিরক্ত হয়ে কল রিসিভ করলো। এপাশ হতে হ্যালো বলতেই ওপাশ হতে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এক্ষুনি নিচে নামো, আমি তোমার হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। অপরিচিত নাম্বার হতে হঠাৎ কল রিসিভ করার পর এমন ফরমাস শোনায় থতমত খেয়ে গেল মিম। কণ্ঠটাও ঠিক চিনতে পারল না সে। তৎক্ষণাৎ জিজ্ঞেস করে বসল, কে আপনি? আপনাকে চিনি না আমি, আর এভাবে আদেশ দিচ্ছেন কেন আমায়? রং নাম্বার কল দিয়েছেন। বলেই সে কল কাটতে গেল। অমনি ওপাশে আদৃশ একগাল হেসে বলল, আরে কল কেটো না, চিনতে পারোনি আমাকে? কি মেয়ে তুমি, হবু বরে কণ্ঠটাও ঠিক চিনতে পারো না? মিম চমকালো। কিয়ৎক্ষণের জন্য সে হতবুদ্ধি হয়ে পড়ল। অতঃপর নিজেকে ধাতস্থ করে কয়েক সেকেন্ড পর বলল, আমার কোনো বর হবু বর নেই। আপনার সাথে আজ কথা বলার পরেও আপনি এমন করছেন কেন? আজকে কথা হয়নি ভালোভাবে, কি কারণে তুমি এমনটা করলে তা জানতে হবে আমাকে। আর তোমার সাথে আরও বিস্তারিত কথা বলা ছিল, কিন্তু তুমিই চলে গেলে, তাই বাধ্য হয়ে তোমার হোস্টেলে আসতে হলো। আর কি বিস্তারিত কথা বলবেন? আমি বিয়েতে না বলে দিয়েছি, তাহলে এখানে দ্বিতীয় কোনো কথা বলার তো আর সুযোগ রইল না। ওপাশে আদৃশ ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। খানিক অধৈর্য হয়ে পড়েছে সে, তবুও নিজেকে স্থির রেখে বলল, কিন্তু আমি না তো করিনি। আমি এখনও আমার আব্বা আম্মুর সিদ্ধান্তে অটল আছি। এর মানে এই দাঁড়ায় যে আমি তোমাকেই বিয়ে করছি। আদৃশ্যের শেষোক্ত কথাটি মিমের নিকট ভালো শোনালো না। ভীষণ ক্ষিপ্ত হলো সে। খানিক রুষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, জোর জবরদস্তি নাকি?
মিমের রুষ্টস্বরের প্রশ্নের আদৃশ মৃদু হাসল। কয়েক পা পিছিয়ে এসে হোস্টেল গেটের ঠিক বিপরীতে অবস্থিত হলুদ কলকে গাছের নিচে দাঁড়ালো। অতঃপর সিমেন্ট দিয়ে পাকা করা 4 স্তরের ইটের গাঁথনির উপর বসল সে। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি জোর জবরদস্তি মনে করলে জোর জবরদস্তি? যদিও আমাদের মাঝে এখন এই ধরনের কথা হয়নি, আমি শুধু তোমার কাছে যুক্তিযুক্ত একটা কারণ শুনতে চাচ্ছি। মিমের ক্ষুব্ধতা যেন কিছুতেই কমছে না। আদৃশ নামক ব্যক্তিটির উপর সে যার পরনায় বিরক্ত ও অতিষ্ঠ, এমন বোধ হয় অন্য কারোর বেলায় হয়নি যার উপর সে আকাশ পরিমাণ অসন্তুষ্ট নিয়ে কথা বলেছে। ভাবল, কি এক মানুষের পাল্লায় পড়ল সে। এ কেমন নাছোড়বান্দা গোছের লোক! এই লোকের সাথে বিয়ে হলে যে সে সারা জীবন দুঃখে কষ্টে জীবন অতিবাহিত করবে তার ঢের বুঝতে পারছে সে। এভাবে অনুরক্তিহীন আচরণ দেখিয়েও যখন সে দেখল আদৃশ এরূপ তেতো কথা শোনার পাত্র নয়, তখন সে অনিচ্ছা সত্ত্বেও মুখে মিষ্টি বুলি আনল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পূর্বের তুলনায় বেশ নম্র কণ্ঠে বলল, দেখুন, আমি কিছুক্ষণ আগেই ওয়ার্ক থেকে এসেছি, এখন একটু রেস্ট নিই, শরীরটা ক্লান্ত। আদৃশ জানে মিম তাকে এড়িয়ে চলতেই এরূপ কথা বলছে। তার জানা আছে মিম কখন রুমে ফিরেছে, তাই সে বলল, মিথ্যা বলো না, তুমি ওয়ার্ড থেকে ফিরেছো আরো 1 ঘন্টা আগে। মেডিসিনে আছি তার মানে এই না যে সার্জারি কোনো খোঁজ খবর রাখি না। যাই হোক, কথা না বাড়িয়ে দ্রুত নিচে আসো। তোমার না বলার আসল কারণটা না জানা পর্যন্ত আমি এখান থেকে 1 পাও নড়বো না। সো দ্রুত নিচে নামো। এবার মিমের রাগে দুঃখে মাথার চুল টেনে ছিঁড়তে মন চাইল। হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত পিষে নিজের অন্তঃক্রোধকে দমিত করার চেষ্টা করল। আদৃশের এরূপ আচরণে সে যার পরনায় ক্ষিপ্ত। ফলে বিয়েতে না করার সিদ্ধান্তটা সে পূর্বের তুলনায় আরো পাকাপোক্ত করে ফেলল। অতঃপর বলল, এই রাতে আমি নিচে নামতে পারবো না, কালকে কথা বলবো। আমি তোমার হোস্টেলে নিজে দাঁড়িয়ে আছি, এমন নয় যে আমি হসপিটালে বসে তোমাকে ডাকছি। তাহলে আসতে কি প্রবলেম? আর আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা আমার জন্য সম্ভব না, কারণ আমার কাজে কিছুতেই মন বসছে না। আর একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে তুমি নিশ্চয়ই চাও না যে আমার জন্য কোনো রোগীর ক্ষতি হোক। অবশ্যই চাই না, কিন্তু কোনো রোগীর ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার আপনার। আমাকে এর মধ্যে টানছেন কেন? কে বললো ড্রাইভার আমার? আমার এই সম্পূর্ণ অমনোযোগিতার কারণ তোমার ওই একটা না। এবার এত টাল বাহানা না বানিয়ে নিচে নেমে এসো, এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তো কে বলেছে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে? আচ্ছা বাবা, কেউ বলেনি, আমি নিজে এসেছি। এখন আমার আর ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি জানো আমার ধৈর্য আছে, কিন্তু এই ধৈর্যের একটা লিমিট আছে, আর আমি চাই সে লিমিট ক্রস হোক। সো বি কুইক। আর হ্যাঁ শোনো, তোমার না বলার সঠিক ও যুক্তিসম্মত কারণ জানলে আমি তোমার সিদ্ধান্তে দ্বিমত জানাবো না। তখন তুমি যা বলবে আমি সেটাই মেনে নেবো। এই বলে আদৃশ কল কেটে দিল। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, যাই বল না কেন, এত সহজে তো তোমাকে ছাড়ছি না। বেশ বেশ, বিয়ে করলে একমাত্র তোমাকেই করবো, আর এটাই ফাইনাল ডিসিশন। তবে এর আগে তোমার এই নাকে হ্যাঁতে পরিণত করতে হবে। মনে হচ্ছে এই কারণে বেশ কাঠখড় পোড়াতে হবে আমাকে। ওদিকে আদৃশ কল কেটে দিতেই মিম ক্ষুব্ধ হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। এমন মহা ঝামেলার পাল্লায় সে কোনো দিনও পড়েনি। এমন এক পরিস্থিতি যে সে তার পরিবারের সাথেও সরাসরি আলোচনা করতে পারছে না, কেননা সে এই ব্যাপারে অবগত যে তার পক্ষের যুক্তি শুনলে উল্টে তার পাশে না থেকে পরিবারের লোকজন তাকে বিয়ের দিকে আরও ঠেলে দিবে। সে ভাবছে কোনো কুলক্ষণের সময় আদৃশের পরিবার হতে বিয়ের প্রস্তাব এসেছিল তার জন্যে। এই হসপিটালে কি একমাত্র সে একাই ছিল যে আদৃশকে তাকেই বিয়ে করতে হবে? এমন তো নয় যে আদৃশ তাকে পূর্বেই পছন্দ করত, বরঞ্চ তাকে ঠিকভাবে চিনতই না আদৃশ। অথচ এখন ভাবখানা এমন যে এই বিয়ে না করলে আদৃশ বাঁচবেই না। তাহলে এত কিসের জোড়াজুড়ি? না, আজকে আদৃশের দফা রফা করে তবেই দম ফেলবে নিম। মুখের উপর কিছু কথা শুনিয়ে আসবে, এই ভাবনা নিয়েই সে বোরখাপুরে রুমের তালা ঝুলিয়ে নিচে নেমে আসলো। তাকে নিচে নামতে দেখে আদৃশ উঠে দাঁড়ালো। মুচকি হেসে তার দিকে এগিয়ে এসে বলল, চলো কোথাও বসে কথা বলি। মিম দৃষ্টি অন্যদিকে রেখে একরোখা গলায় বলল,
আমি অন্য কোথাও যাব না। কথা বললে এখানেই বলুন। আদৃশ চোখ বুলিয়ে একবার চারপাশ দেখে নিল। না, এখানে একান্তভাবে কথা বলার কোনো সুযোগ নেই। ডানে ফিরতেই তার নজর গিয়ে ঠেকল হোস্টেলের দারোয়ানের রুমের উপর। সে এগিয়ে গিয়ে ভদ্রতা সূচক কণ্ঠে দারোয়ানকে অনুরোধ করল। মামা, আমরা একটা কথা বলতে চাচ্ছিলাম। আশেপাশে কোনো জায়গা নেই, তাই বলছিলাম এই রুমটা কিছু সময়ের জন্য ছেড়ে দিলে ভালো হতো আর কি। হোস্টেলের দারোয়ান তখন আরামে বসে ফোনে নাটক দেখছিল। হঠাৎ আদৃশের এমন অনুরোধ খানিক বিরক্ত হলেন তিনি। দারোয়ান উঠে দাঁড়ালো। উঠতে উঠতে মিমের দিকে সন্দেহের চাহনিতে চেয়ে রইল। ওনার এই চাহনি সংক্ষেপে চট করে বুঝে ফেলল আদৃশ। তৎক্ষণাৎ একগাল হেসে বলল, আরে মামা, চিন্তা করবেন না, বাসা থেকে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। কিছু কথা বলার জন্য এসেছিলাম এখানে। দারোয়ানের সন্দেহ দূর হলো বোধহয়। সে বিস্তৃত হেসে বলল, আচ্ছা আচ্ছা, কথা বলেন মামা, সমস্যা নেই। আপনি হাসপাতালের ডাক্তার না? আদৃশ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, জি মামা। ও আচ্ছা মামা, তাহলে কথা বলেন আপনারা, আমি একটু চা খেয়ে আসি। এই বলে দারোয়ান বেরিয়ে গেল। তিনি বেরিয়ে যেতেই আদৃশ ও মিম দুটো চেয়ারে মুখোমুখি বসে পড়ল। এই মুহূর্তে মিমের প্রতি আদৃশের চাহনি যতটা মুগ্ধতা ও প্রশান্তিতে ঘেরা, আদৃশের প্রতি মিমের চাহনি ঠিক ততটাই বিরক্তি ও অশান্তিতে ঘেরা। এরও বিপরীত দুই অনুভূতি আশ্রিত মানুষের ভাগ্যরেখা ঠিক কোথায় গিয়ে ঠেকে সেটাই ভাবাচ্ছে দুজনকে। অদূরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। রাতের আকাশে নিকুশ কালো মেঘের আনাগোনা। পূর্ণিমার চাঁদ ঢাকা পড়েছে সেই মেঘের আড়ালে। আজ চাঁদ নিজেকে লুকিয়ে নিয়েছে পৃথিবীর সকল প্রেমিক যুগলের নিকট হতে। চারপাশে শীতল মৃদুবন্ধ হাওয়া বইছে। সেই হাওয়ার তালে থেকে থেকে দুলে উঠছে কলকে গাছের ডালপালা। গার্ড রুমে এই মুহূর্তে বিস্তর নীরবতা বিরাজ করছে। বাইরের ঝোড়ো ঝোড়ো প্রাকৃত নিঃসন ব্যতীত কারোর কর্ণকুহরে আর কিছুই প্রবেশ করছে না। আদৃশের ভীষণ বিরক্ত লাগছে এই নীরবতা, কিন্তু এই নীরবতা ভেঙে ফেলার মতো কথাও সে খুঁজে পাচ্ছে না। এদিকে আদৃশের পাশে বসে মিম হৃদয়ের উথাল পাথাল ঢেউকে শান্ত করতে চেষ্টা করছে। মনে মনে আওড়ানো প্রতিটি কথা যেন সে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে, যা এই মুহূর্তে একত্র করা সম্ভব হয়ে উঠছে না। প্রবাহমান হাওয়ার গতি বাড়ল। মিমের দৃষ্টি গিয়ে ঠেকল বাইরে। আদৃশ এই সুযোগে তাদের দুজনের মাঝে নীরবতা ভাঙল। বলল, বাইরে অনেক সুন্দর বাতাস, যাবে বাইরে? মিম নত দৃষ্টিতে বসেছিল। সে অবস্থায় বলল, এখন বোধহয় বৃষ্টি হবে। কেন, বৃষ্টি বুঝি ভালো লাগে না? লাগে, তবে এই রাতে বৃষ্টিতে ভিজতে চাচ্ছি না। যদি ঠান্ডা জ্বর লেগে যায়। সামান্য জ্বর ঠান্ডার প্রতি এত ভয়? মিম দৃষ্টি তুলে আদৃশের পানি চাইল। এক পলক আদৃশের মুখশ্রীর উপর দৃষ্টি বুলিয়ে পুনরায় দৃষ্টি নত করল। মোলায়েম স্বরে বলল, ভয় আছে, তবে এই জ্বর ঠান্ডার প্রতি না, অসুস্থ হওয়ার প্রতি। হোস্টেলে অসুস্থ হলে বাসার মতো সেই সেবা যত্ন পাবো না। এই কারণে অসুস্থ হতে চাই না। আবার রোজ রোজ ক্লাস, ওয়ার্ড এসব তো আছেই। আদৃশ মিমের স্বরের পরিবর্তন দেখে কিঞ্চিত বিস্মিত হলো, কেননা কিছুক্ষণ পূর্বেই সে ফোনে বেশ কঠোর গলায় কথা বলেছে, কিন্তু এখানে এসে তার কথার ঢঙে পরিবর্তন এসেছে। আশ্চর্যের ব্যাপার। আদৃশ কথা আগালো, বলল, তাহলে তোমাকে হোস্টেলে থাকতে দেওয়া যাবে না? বিয়ের পর একটা বাসা নেব, এখন তো মেসে থাকি, তখন। মিম চট করে তাকালো, ভ্রুজোড়া কুঞ্চিত করে বলল, আমি কি এখন একবারও বলেছি আমি আপনাকে বিয়ে করব? ভালো নিচ্ছি, কিন্তু বলবে। মিম কিঞ্চিত বিস্মিত দৃষ্টিতে চেয়ে বলল। এত কনফিডেন্স? আদৃশ দৃঢ় প্রত্যয়ের সহিত বলল, হ্যাঁ, এনি ডাউট? আপনি ডাউট রাখার সুযোগ দিলেন কোথায়? মিমের প্রশ্নে আদৃশ বিস্তৃত হাসল। কিছুক্ষণের মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। প্রকৃতির শীতলতায় ছেয়ে গেল। মিমের দৃষ্টি গিয়ে ঠেকল বাইরে। জানালার গ্রিল দিয়ে এক দৃষ্টিতে বৃষ্টির ফোঁটাগুলো পর্যবেক্ষণ করছে সে। অসময়ের এই বৃষ্টি দেখে হঠাৎ তার মনটা খারাপ হয়ে এলো। ঠিক কী কারণে তার মনটা খারাপ হলো সে উপলব্ধি করতে পারল না, কেননা বৃষ্টি দেখে তার মন কখনো খারাপ হয়নি, বরঞ্চ এই বৃষ্টিই তার মন
ভালো করে দিত। অথচ আজ আদৃশ জিজ্ঞেস করলো, শেষ বৃষ্টিতে কবে ভিজেছিলে? সম্ভবত গত বছর। আমাকে জিজ্ঞেস করেছো? হুম, নিজেকে। আচ্ছা, কোনো কারণে কি তোমার মন খারাপ? মিম দীর্ঘশ্বাস ফেলল, বলল, জানি না। আদৃশ ফিরতি প্রশ্ন করলো না, খানিক সময় নিয়ে বলল, বিয়েতে না বলার কারণটা জানতে পারি? মিম এবার খানিক নড়ে চড়ে বসল। আদৃশের দিকে তাকাতেই আদৃশ যথাসম্ভব নম্র গলায় বলল, তোমার যা সমস্যা আছে আমার সাথে শেয়ার করতে পারো। আমি আমার পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করব যেন তোমার সমস্যার সমাধান করতে পারি। যদি আমার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে কথা দিচ্ছি আমি নিজ দায়িত্বে বিয়ে থেকে পিছিয়ে আসব। আমার মনে হয় এবার তুমি আমাকে নিজের সমস্যাটা বলবে। এই বলে সে তার প্রশ্নের জবাব জানার জন্যে জিজ্ঞাসু দৃষ্টিতে মিমের দিকে চেয়ে রইল। এদিকে আদৃশের পক্ষে হতে অকস্মাৎ এমন আস্বাদিত প্রতিশ্রুতি পেয়ে মিম ঈষৎ বিস্মিত হলো। তাকে এই ভাবনা ভাবলো যে এই লোকটা এমন অদ্ভুত চরিত্রের কেন। আজ সন্ধ্যায় এমনকি কিছুক্ষণ পূর্বেও মনে হলো তার পাশে বসাই মানুষটা তাকে বিয়ে করেই ছাড়বে, কিন্তু এখন এমন আশ্বাস দিচ্ছে কেন সে? অদ্ভুত। আদৃশ এখনো মিমের দিকে জিজ্ঞাসু চাহনিতে চেয়ে আছে। মিমের পক্ষ হতে এখনো অবধিও কোনো জবাব না পেয়ে সে ভ্রু উঁচিয়ে চোখের ইশারায় জবাব জানতে চাইল। মিম এতে খানিক অপ্রস্তুত হলেও বলল, যে সমস্যা নেই, তবে আশা করব আমার সমস্যা শুনে আপনি আপসেট হবেন না। আদৃশ মুহূর্তেই প্রচুরা কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, এমন কি আপসেট করার মতো কথা বলবে তুমি? আছে কিছু কথা। আচ্ছা বলো, শুনছি তোমার কথা। মিম এবার খানিক নড়ে চড়ে বসল। নিমেষের জন্যে আদৃশ্যের দিকে চেয়ে সাথে সাথেই দৃষ্টি নত করলো। একটা ঢোক গিলল, আঙ্গুলগুলো দিয়ে বোরখা খুঁড়তে খুঁড়তে বলল, বিয়েতে না করার প্রধান কারণ ট্রাস্ট ইস্যু। আমি মানুষকে সহজে বিশ্বাস করতে পারি না, বিশেষ করে ছেলেদের। তাই বলে নিজের মানুষদের নয়, বাইরের মানুষকে, অপরিচিত মানুষকে ট্রাস্ট করতে ভয় পাই। সাথে ভয়, ইনসিকিউর ফিলিংটা যেন দিন দিন তীব্র হচ্ছে। আদৃশ মিমের জবান হতে এমন কিছু শুনবে তা সে ঘুণাক্ষরেও কল্পনা করেনি। তাই তো তার মুখশ্রীতে ঈষৎ আশ্চর্যান্বিত একটা ভাব ফুটে উঠেছে। সে অদ্ভুত কিছু শুনেছে এমন ভাব ধরে জিজ্ঞেস করলো, এইসব কারণে বিয়ে করতে চাইছো না তুমি? মিম দৃষ্টি তুলে নিষ্প্রাণ গলায় বলল, আপনার কাছে এগুলো ছোট কারণ মনে হলেও একটা মেয়ের কাছে এসব কারণ অনেক বড় একটা ফ্যাক্ট। আজকালকার যে পরিস্থিতি, তাতে যে কোনো মেয়ের এমন ট্রাস্ট ইস্যু হওয়া স্বাভাবিক। আমার এক বান্ধবীর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। প্রথম প্রথম ওর স্বামী খুব ভালো হয়ে চললেও পরে ঠিকই তার আসল রূপ দেখায়। রোজ গায়ে হাত তোলা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, যেন ওর স্বামীর নিত্যদিনের কাজ। কিন্তু এত কিছুর পরেও আমার বান্ধবী কিছু করতে পারে না, কারণ সে এখন এক বাচ্চার মা। ও জানেও প্রতিবাদ করলে ওর সেই মুহূর্তেই ঘর ছাড়া হতে হবে, হয়তো ডিভোর্সও হতে পারে। আর এই ডিভোর্স ওর বাচ্চার ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে তাও ভালো জানে। ঘটনা শুধু একটা না, আমার এক পরিচিত খালা আছে, তার প্রেমের বিয়ে, কিন্তু তারপরেও সে সুখী না। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি। মাঝে তো সেই খালু পরকীয়া করতে গিয়ে ধরাও পড়ে। এখন তাদের ডিভোর্সের কথা চলছে। এখন আপনি বলুন, কাছের মানুষগুলোর এত অশান্তিময় সংসার জীবনের কথা শুনে কার ইচ্ছে করবে বিয়ে করতে? আর কারই বা ট্রাস্ট ইস্যু হবে না? মিমের সপক্ষের যুক্তি শুনে আদৃশ অনিচ্ছা সত্ত্বেও তার যুক্তির পক্ষে দাঁড়ালো। সত্যিই তো, একটা মেয়ে তার আশেপাশে এত নেতিবাচক ঘটনার সম্মুখীন হলে তার উপর মানসিকভাবে এর খারাপ প্রভাব পড়াটা অযৌক্তিক কিছু নয়। মিম কয়েক সেকেন্ডের জন্য বিশ্রাম নিয়ে পুনরায় বলল, শুধু যে অন্যের জীবনের কাহিনী শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি তা কিন্তু নয়। আমার নিজের সাথেও এমন কিছু ঘটেছে। আদৃশ চমকিত হলো, বিস্মিত হলো। সে উদ্বিগ্ন চাহনিতে চেয়ে বিস্ময়ের সহিত জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার সাথে? কে কি করেছে? মিম প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কখনো রিলেশনশিপে বিশ্বাসী ছিলাম না। মানে বিয়ের আগে কখনো রিলেশনশিপে জড়াতে চাইনি, সব সময় এসব এড়িয়ে চলেছি। সেবারও যতটা সম্ভব
এড়িয়ে চলছিলাম, এজন্য বোধহয় বেঁচে গেছিলাম। এই কলেজেরই এক স্টুডেন্ট, আমাদের সিনিয়র, আপনি সম্ভবত ভালো করে চিনবেন, নাম বলতে চাই না তার, তবে সে এবার ইন্টার্নি করে বেরিয়েছে। এই তো 6 মাস আগের কথা। ওই ভাইয়ার সাথে আমি ফেসবুকে অ্যাড ছিলাম। একদিন আমার এক স্টোরিতে রিপ্লাইয়ের মাধ্যমে আমাদের টুকটাক কথা শুরু হয়, তবে প্রয়োজনীয় যেমন পড়ালেখা, ডিউটি এসব বাদে কোনো কথা হতো না। আমিও ভালো বুঝে মাঝে মাঝে পড়া বুঝে নেওয়ার জন্য নক দিতাম। হঠাৎ একদিন উনি ইনবক্সেই আমাকে প্রপোজ করে বসেন। আমি তখনই নানাভাবে রিজেক্ট করে দিই, কিন্তু এরপরেও কয়েকটা দিন আমার পেছনে পড়ে থাকেন উনি। ওয়ার্ডে এসেও সরাসরি কথা বলেন উনি, তবুও আমি রাজি হই না, কেননা এসব আমার পছন্দ নয়। মাঝে মাঝে ওনার কথা শুনলে মনে হতো উনি বোধহয় সত্যিই আমাকে পছন্দ করেন। কিছুক্ষণের জন্য এমনটা মেনেও নিয়েছিলাম আমি, কিন্তু পরে আমার ফ্রেন্ডের সাথে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার পর জানলাম ওনার আগে থেকে গার্লফ্রেন্ড আছে, সে অন্য মেডিকেলে পড়ে। আর আপনি শুনলে অবাক হবেন, ওই ভাইয়া আমাকে প্রপোজ করার 2 সপ্তাহের মাঝে ওনার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলেন। পরে জানতে পারি ওনার গার্লফ্রেন্ডের সাথে কথা কাটাকাটি হওয়ায় ব্রেকআপ করেছিলেন উনি, আর এজন্যই আমার সাথে টাইম পাস করার জন্য আমাকে প্রপোজ করে। ওনার এই কাজে আমি যে শুধু অবাক হই তা নয়, ভাবি একটা মানুষ এতটা নিকৃষ্ট কি করে হতে পারে। নিজের প্রয়োজনে নিজের অলস সময় কাটানোর জন্য একটা মেয়েকে এভাবে ব্যবহার করবে সে। আমি যদি সেদিন রাজি হতাম তাহলে আজ হয়তো আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না, ভেঙে পড়তাম সম্ভবত। এটা ঠিক যে আমি ওনাকে পছন্দ করতাম না, কিন্তু উনি তো আমায় প্রপোজ করেছিলেন, তবে কে জানতো শুধু টাইম পাসের জন্য এমন করেছিলেন উনি। ওই ঘটনার পর থেকে আমার বিশ্বাস আরো ঠুকনো হয়ে যায়। এবার আপনিই বলুন কি করব আমি এমন অবস্থায়? বিয়ের প্রতি কারোর উপর কমিটমেন্টের প্রতি কি করে বিশ্বাস রাখা যায়? মিমের বাকি কথা শুনে আতৃষের আর বলার মতো কিছু রইল না। সে নির্বাক চাহনিতে মিমের দিকে চেয়ে রইল। চুপচাপ স্বভাবের মেয়েটির ভেতরে যে এরূপ ঝড় বয়ে যাচ্ছে তা বাইরে থেকে কে বুঝতে পারবে। আতৃষের মন খারাপ হলো, মিমের প্রতি ভীষণ মায়া হলো তার। কয়েক সেকেন্ডের জন্য সে মিমের উদাসীন মুখশ্রীর পানে চেয়ে রইল। অতপর খানিক নড়ে চড়ে মিমের দিকে সম্পূর্ণ ঘুরে বসল সে। হাসি মুখে বলল, দেখো, একজন দুজন এমন করেছে এর মানে এই না যে সবাই এমন হবে, তাই না? দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, এটা আমিও জানি, কিন্তু ওই 1 জন 2 জন আমার বিশ্বাস ভেঙে দিতে যথেষ্ট ছিল। শোনো, তোমাকে কারো না কারোর ওপর ভরসা করতেই হবে, তা না হলে কাকে তুমি জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে? এমন সন্দেহের জের ধরে বসে থাকলে তোমাকে সারা জীবন এভাবেই থাকতে হবে। আর নিশ্চয়ই তোমার ফ্যামিলি এমনটা চায় না। আমার ফ্যামিলি এমনটা চায় না, কিন্তু আমি চাই। সত্যি বলতে, বিয়ে করে কাউকে যাচাই বাছাই করার সাহস আমার নেই। বিয়ে মানে অনেক বড় একটা দায়িত্ব, সারা জীবনের কমিটমেন্ট। এখন সারা জীবন যার সাথে থাকতে হবে, সে যদি ভালো না হয় তখন আমি কি করব? বিয়ে করে আবার ডিভোর্স দিয়ে আসবো? আমি ডিভোর্সের তকমা নিতে চাই না। জানি এই সমাজ কেমন, তাদের আচরণ কেমন। তুমি কি ইনডাইরেক্টলি আমাকে খারাপ বলছো? আপনাকে কখন খারাপ বললাম? তাহলে ভালো বলছো আমাকে? না, ভালোও বলিনি, খারাপও বলিনি, কেননা আপনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনার ক্লাস করা অবধি আপনার প্রতি আমার ধারণা ছিল, আর সেটা পড়াশোনা নিয়ে, চরিত্র নিয়ে নয়। কোনো অনুমান আছে আমার চরিত্র নিয়ে? চরিত্র নিয়ে অনুমান করে লাভ কি? ভালো চরিত্রের মুখোশ তো যে কেউ পরে থাকতে পারে, কি গ্যারান্টি আছে যে আপনি সে মুখোশ পরেনি? মিমের কথায় আতৃষ দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটার বিশ্বাস অর্জন করতে যে তাকে বেশ কাঠখড় পোড়াতে হবে তাতে সন্দেহ নেই। সে এই ব্যাপারে আর ঘাটল না। চেয়ারটা সামান্য এগিয়ে নিয়ে বসলো মিমের দিকে, বসলো আতৃষ। সামান্য গলা পরিষ্কার করে বলল, তোমার পক্ষের যুক্তি তো শুনলাম, এবার আমার বিয়ে করার পিছনের কারণটা কি সেটাও শোনো। আমার বিয়ে করার পিছনের কারণটা আমার আম্মু। আমার আম্মু হার্টের পেশেন্ট, আর আম্মুর স্বভাব খানিকটা খুঁতখুঁতে প্রকৃতির। মানে সহজে কিছু পছন্দ হয় না তার, কিন্তু সে আম্মুরই তোমাকে পছন্দ হলো। সেটাও একবার না, 2বার। মানে ছবিতে দেখে তো পছন্দ করেছে, আবার সরাসরি দেখেও পছন্দ করেছে।
সেদিন বিয়ের কথা পাকাপাকি করে এসে আম্মু খুশি মনে কাছের সব আত্মীয় প্রতিবেশী সবাইকে বলে দিয়েছে যে সে ছেলের বউ ঠিক করে এসেছে। এমন অবস্থায় আমি কি করে না বলি তুমি বলো? আর আমি এই কথাটা অস্বীকার করব না যে তোমাকে আমার পছন্দ হয়নি। অবশ্যই তোমাকে সরাসরি দেখে পছন্দ করেছি, আর সেটা বলেই আম্মুকে আর বাধা দিইনি। এই বলে আদ্রিস ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। মিম নত মস্তকে বসে আছে। তার মন মস্তিষ্কে হাজারো দুশ্চিন্তা, উৎকণ্ঠা, আড়ষ্ট ভাব বিরাজ করছে। সে জানে সে মস্ত বড় ইন্ট্রোভার্ট প্রকৃতির একজন মানুষ, কিন্তু আজ সে কি করে বসলো? আদ্রিসকে মনের মধ্যে চলা সকল চিন্তা, বিভ্রান্তি, মনোভাব সকল বলে বসলো। কি আশ্চর্য! সে কখনো ভাবেনি এভাবে নিঃসংকোচে আদ্রিসকে সব বলে বসবে সে। নিজের এই কাজে এসে নিজেই ভীষণ বিস্মিত হলো। বেশ খানিকক্ষণ দুজনের মাঝে কোনো প্রকার কথাবার্তা চলল না। হঠাৎ আদ্রিসই নিজে হতে বলল, শোনো, তুমি এখন রুমে যাও, একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, নিজেকে একটু সময় দাও, এই নিয়ে ভাবো। প্রয়োজন হলে কোনো ফ্রেন্ডের সাথে এই বিষয়ে কথা বল। সব দিক বিবেচনায় যদি তোমার মনে হয় আমার বিয়ে করা উচিত না, আমি তোমার জন্য ভালো স্বামী বলে বিবেচিত হব না, তাহলে তাহলে আমাকে জানিয়ে দিও। আমি আম্মুকে বলে এই বিয়ে থেকে পিছিয়ে আসবো। আর তুমিও তোমার ফ্যামিলিকে বলে দিও যে তুমি আমার বিয়ে করতে পারবে না। তবে আমি পরামর্শ দেবো যে আহ, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় সব দিক বিবেচনা করে নিজের এবং আশেপাশে সবার পরিস্থিতি দেখে না তবেই হ্যাঁ বা না করবে, ঠিক আছে? মিম বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। আদ্রিস পুনরায় বলল, আর হ্যাঁ, আজ থেকে বিয়ের জন্য তোমার উপর আমার পক্ষ থেকে আর কোনো জোর জবরদস্তি হবে না। কেননা এখন আমি তোমার পক্ষের কারণটা জানি, তোমার পরিস্থিতি সম্পর্কে জানি। আর এই অবস্থায় তোমার উপর বিয়ে নিয়ে চাপ সৃষ্টি করা আসলে একদমই মানে না। এই বলে সে উঠে দাঁড়ালো। হাতের অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে নিতে নিতে বলল, তুমি চাইলে আরো খোঁজ খবর নিতে পারো আমার ব্যাপারে, তবে আমি নিয়ে খারাপ কোনো খবর পাবে না আশা করি। আর হ্যাঁ, তোমাকে ছোট্ট করে একটা সিওরিটি দিয়ে যায়। আমার বিশ্বাস তুমি আমাকে বিয়ে করলে কখনো ঠকবে না। আমি নিজের ওপর এতটুকু বিশ্বাস রাখি যে আমি অমন ছেলেদের মতো হব না। আর অমন হতে হলেও আমাকে 1000বার ভাবতে হবে, কারণ আমার নিজেরও একটা ছোট বোন আছে। এই কারণে একটা মেয়ের কষ্ট বা ফিলিংস সম্পর্কে সামান্য হলেও ধারণা আছে আমার। যাই হোক, অনেক লম্বা লম্বা কথা বললাম, এবার আমি আসি। অনেকক্ষণ এসেছি ডিউটি রেখে। আল্লাহ হাফেজ। এই বলে আদ্রিস বেরিয়ে গেল। তবে পিছিয়ে মিমকে চরম দ্বিধাদ্বন্দ্বে ফেলে গেল। সারা রাত মিমের চোখে ঘুম ধরা দিল না। সমস্ত রাত বিছানায় শুয়ে ছটফট করল সে। যতবার ঘুমানোর চেষ্টা করলো ঠিক ততবারই আদৃশ্যের মুখখানা তার কল্পনায় ভেসে উঠল। কর্ণকুহরে আদৃশ্যের বলা প্রতিটি আশ্বস্ত বাণী ঝংকার তুলল। তাকে সমস্ত কিছু ভাবাতে বাধ্য করলো যেন আদৃশ। সবকিছু মিলিয়ে সে বিশাল সিদ্ধান্তহীনতায় ভুগল। শেষমেশ সারা রাত না ঘুমিয়ে ভোরে উঠে ফজরের নামাজ পড়ে ডায়েরি নিয়ে বসল সে। সময় পেলেই ডায়েরি নিয়ে বসে সে। নিজের আনন্দ, দুঃখ, কষ্ট, অস্থিরতা সব ডায়েরির পাতায় লিখে সে। মিম ডায়েরিতে কলম ছোঁয়ালো। ছোট্ট এই জীবনটা বড় বিচিত্র একটা খেলাঘর। 25 বছরের ছোট্ট এই জীবনে শেষ কটা বছর অনেক কিছু দেখেছি, শুনেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে। কখনো এসব অভিজ্ঞতা হতে নতুন কিছু শিখেছি, কখনো বা একই ভুল আরেকবার করে বসছি। একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যে জিনিস থেকে বেশি দূরত্ব বজায় রাখার চেষ্টা করি সেই জিনিসই যেন আমার কাছে আসতে চায়। এই যেমন বিয়ের মতো একটা দায়িত্বপূর্ণ একটা সম্পর্কে জড়ানোর ইচ্ছে আরো 2-1 বছর আগে সম্পূর্ণতরে শেষ হয়ে গিয়েছে। চেয়েছিলাম যে করেই হোক এমবিবিএস পাশ করে একটা চাকরি জোগাড় করে আব্বু আম্মুকে চাকরির উছিলা দিব, যেন তারা আমার বিয়ে নিয়ে মাথা না ঘামায়। অথচ এই দুজনে মিলে এমন চালাকি করলো যে আমার এই মেডিকেলের একজনকে ধরে নিয়ে এলো আমার বিয়ে করানোর জন্য। এখন সে বান্দাকে সরাসরি রিজেক্ট করে দিলেও সে আঠার মতো আমার পেছনে লেগে রইল। বিয়ে না করার সব কারণ শোনানোর পরেও ভেবেছিলাম হয়তো আমার বিয়ে করতে কিছুটা আপত্তি জানাবে সে, কিন্তু সে তো উল্টো পথযাত্রী। এই বিয়েতে নাকচ না করে বরং সে এমন কিছু কথা বলে গেল যে কঠোর সিদ্ধান্তে উপনীত হওয়া এই আমিও দোদুল্যমান অবস্থায় পড়ে গেলাম।
তার কথার বিশ্বাস তো যে খুব একটা আছে তা নয়, কিন্তু সে কথাগুলো এমন আছে কিন্তু সে কথাগুলো এমন আশ্বস্ত বাণী বলে যে তার কথায় সায় না দিয়ে পারা যায় না। অদ্ভুত কিসিমের মানুষ উনি। বিয়ের সারা জীবনের মস্ত বড় এক কমিটমেন্ট। একবার এই কমিটমেন্টে জড়িয়ে গেলে নিজেকে তা হতে বের করা দুষ্কর। তখন জীবনটা অন্যরকম হয়ে যাবে। বউ হিসেবে, স্ত্রী হিসেবে অনেক দায়িত্ব এসে পড়বে আমার ঘাড়ে। শুনেছি বিয়েতে ভালোবাসা না থাকলে সংসার টেকানো কষ্ট হয়ে যায়। যারা মুখ বুঝে সব সহ্য করতে পারে তারাই পারে। এখনকার সময় তো ভালোবাসা দিয়েও সংসার চলে না। আমি ভাবি ওনারা আমার মাঝে সংসার হবে তো। বিয়ে মানে তো কম্প্রোমাইজ। আমরা দুজনেই কি কম্প্রোমাইজ করে চলতে পারবো? সবচেয়ে বড় কথা, উনি কি শেষ সময় পর্যন্ত আমার ভরসা টিকিয়ে রাখতে পারবেন, নাকি এখনকার ছেলেদের আচরণের স্রোতে গা ভাসাবেন? যত এই বিষয়ে চিন্তা করছি ততই যেন পেছিয়ে যাচ্ছি। কিছুতেই দৃঢ়ভাবে নিজের সিদ্ধান্তে উপনীত হতে পারছি না। জানি না কি করব আমি। ডায়েরি লিখতে লিখতে দু চোখের পাতা এক হয়ে এলো মিমের। সে ডায়েরি বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আজ শুক্রবার, স্বভাবতই ছুটির দিনের সকালটা ঘুমিয়ে কাটায় মিম। উপরন্তু আজ ফজরের পর ঘুমিয়েছে সে, এজন্য উঠতে আরো দেরি হলো। ঘুম হতে উঠে গোসল করে জোহরের নামাজ পড়ে খেয়ে দিয়ে নিল। খাওয়া শেষ হওয়ার পরপরই ফারহা এলো। ফারহা আর মিম রুমমেট, যদিও ফারহার বাসা মেডিকেল হতে মাত্র 15 মিনিটের দূরত্বে। সে মূলত পড়াশোনার জন্য হোস্টেলে উঠেছে। গতকাল দুপুরে ক্লাস করে ফারহা বাসায় চলে গিয়েছিল। রাতে মিম তাকে ফোন করে আদৃশ্যের ব্যাপারে সব বলে। মিমের বিয়ে নিয়ে উৎসুক ফারহা পারলে রাতেই চলে আসে, কিন্তু একেবারে দুপুরের খাবারের ঝামেলা শেষ করেই সে হোস্টেলে এসেছে। রুমে এসে সে ফ্রেশ হয়ে মিমের সামনে বসে ভীষণ কৌতূহল দেখিয়ে জিজ্ঞেস করলো, কালকে কি কি কথা হলো তোদের মাঝে? সব বলবি, সব শুনতে চাই ডিটেলসে। মিম ফারহার কাণ্ডে ভ্রুচূড়া কুচকিয়ে বলল, এত কিছু মনে নেই, মেন কথাগুলো বলবো শুধু। উফু, আমি সব শুনতে চাই, A to Z। আচ্ছা বলছি, শান্ত হয়ে সব কথা শুনবি কিন্তু। আচ্ছা বল, শুনছি। মিম একে একে গতকালের সন্ধ্যা ও রাতের ঘটনা বলল। সবটা শুনে ফারহা বিজ্ঞ ব্যক্তিত্বের ন্যায় মাথা নাড়ালো, মুখশ্রীর ঢং বদলালো। অতপর মিমকে ধমক দিয়ে বিরক্তি মাখা মুখভঙ্গিমা নিয়ে বলল, তোকে আসলে চড়ানো দরকার। আদৃশ ভাইয়ের সব কথা শোনার পরও তোর সিদ্ধান্ত নিতে এত সময় লাগে কেন? তোর উচিত ছিল কালকে রুমে এসে নিজের সিদ্ধান্ত বদলে ওনাকে জানানো। মিম বিমর্ষ গলায় বলল, বিয়ের মতো সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া যায় না, এটা তুই জানিস ফারহা। তারপর আমার মাঝে যে ট্রাস্ট ইস্যু, ইনসিকিউরিটি আছে, এর জন্যই এতটা সময় লাগছে। ফারহা এবার ভীষণ বিরক্ত মাখা কণ্ঠে বলল, তোর সমস্যা কি মিম? এই টপিক নিয়ে আর কতদিন? এমন হলে সারা জীবন আনমেরিড হয়েই কাটাতে হবে। অ্যাটলিস্ট একজনের উপর ভরসা করে দেখ তুই। আদৃশ ভাইকে সবাই ভালো বলছে, তুই একমাত্র বান্দা যে কিনা ওনাকে এত সন্দেহ করছিস। আর এই সন্দেহের কারণ কি? অন্যান্য ছেলেরা টিচ করেছে তাই? যেটার সাথে ওনার কোনো সম্পর্কই নেই সেটাই ওনাকে জড়াচ্ছিস কেন? মিম গোমরা মুখে চেয়ে রইল ফারহার পানে। ফারহা পুনরায় বলল, শোন মিম, তোকে একটা ভালো পরামর্শ দেই, ফ্রি অ্যাডভাইস আর কি। সারা জীবন কাজে লাগবে। এ পৃথিবীতে সবসময় সবাইকে এক পাত্রে মাপি না, এক একজনের জন্য এক এক ইন্ডিকেটর। তেমনই আদৃশ ভাই, উনি ভীষণ ভালো একজন মানুষ। সবার সাথে ওনার ব্যবহার ভীষণ ভালো। আমাদের সিনিয়র ভাই কিংবা আমাদের ক্লাস নাই রোজ এ কারণে না, ওনাকে সবাই ভালো বলে। স্যাররা, সিনিয়র ভাইরা সবাই ভালো বলে। তাহলে আর সন্দেহের অবকাশ কোথায়? মিম নিশ্চুপ রইল। এখন ফারহার কথাগুলোও তাকে ভাবাচ্ছে। কোনো সন্দেহ নেই, আদৃশ্যেরও ফারহার কথাগুলো তার সিদ্ধান্তকে ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। ফারহা পুনরায় বলল, আল্লাহ না করুক আদৃশ ভাই যদি কখনো কিছু করেও বসে, তাহলে তুই কি কান্না করে সব ভাসিয়ে দিবি নাকি? মেন্টালি দিক দিয়ে তুই স্ট্রং আছিস, সো তুই নিজেকে সামলে নিতে পারবি। তবে আমার মনে হয় না এমন পরিস্থিতি কখনো আসবে। সে আরো যোগ করলো, আমার চাচা যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখন আদৃশ ভাই যতটা সম্ভব ওনাকে দেখে রেখেছে। যতটুকু সেবা করা এবং করানো সম্ভব উনি সবটা করেছেন। এমন মানুষের আচরণ দেখে তো আর কোনো সন্দেহই থাকা উচিত না। আর আঙ্কেল আন্টি তো তোর ভালোই চায়, তাই না? ওনারা তো সব দেখে বিয়ের কথাবার্তা এগিয়েছে। তাহলে তোর এত চিন্তা, এত সন্দেহ কেন?
এক সময় না এক সময় তো তোকে বিয়ে করতেই হবে, সংসার করতেই হবে। তাহলে এখন আদ্রিস ভাইকে রিজেক্ট করছিস কেন? উল্টো তোর তো প্রথমেই রাজি হয়ে যাওয়া উচিত, কারণ উনি তোর পূর্ব পরিচিত, যদিও অ্যাজ এ স্যার, অ্যাজ এ সিনিয়র ভাই। তারপর আমি মনে করি এতে তোর অনেক সুবিধা হবে, বিয়ের পর আনকমফোর্টেবল লাগবে না, ওনাকে ইজিলি মেনে নিতে পারবি। এই যে হাজার হাজার বেনিফিট দেখার পরও তুই কি বিয়েতে রাজি হবি না? মিম ভাবনায় মশগুল হলো। এই মুহূর্তে হঠাৎ তার মন বলছে আদৃশ্যের মতো ভালো পাত্র হাতছাড়া করা উচিত নয়। যদি আদৃশকে হাতছাড়া করে তাহলে হয়তো ভবিষ্যতে পস্তাতে হতে পারে তাকে। আল্লাহ হয়তো ভালোর জন্যেই আদৃশকে তার জীবনে পাঠিয়েছে। সে যদি খারাপই হতো তাহলে এতজনই ইতিবাচক কথা নিশ্চয়ই বলতো না। মিম এবার খানিক নড়ে চড়ে বসল, রয়ে শয়ে সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, ফারহা, সত্যি এ বিয়েতে আমার রাজি হওয়া উচিত? ফারাহের দৃষ্টি চকচক করলো। সে উৎফুল্ল হয়ে পড়ল, অবশ্যই, ভালো কাজে দেরি করতে নেই। কিন্তু আমার কেমন যেন ভয় করছে, বুকের ভেতর অস্থির লাগছে, অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। ইস, এত চিন্তা কিসের? আঙ্কেল আন্টি তো বিয়েতে রাজি, তারা জানে তুইও রাজি, তাহলে তাদের আর এক্সট্রা ভাবে কিছু জানাতে হবে না। এবার আদ্রিস ভাইকে কালকেই নিজের ডিসিশন জানিয়ে দে। আমি পারবো তো? কেন পারবি না? এতে এত ভয়ের কি আছে? মিম আর কথা বাড়ালো না, হাতের মুঠো শক্ত করলো। অতঃপর কুঞ্চিত ভাব নিয়ে চোখজোড়া বন্ধ করে লম্বা নিঃশ্বাস টানলো। সিদ্ধান্ত নিল আল্লাহর উপর আস্থা নিয়ে এই বিয়ে করবে সে। গাইনি লেকচার ক্লাস শেষে মেডিসিন ওয়ার্ডের ক্লাস চলল টানা 2 ঘন্টা। আজকের ক্লাস নিল অন্য এক রেজিস্ট্রার। আদৃশ একজন রোগীকে অ্যাটেন্ড করতে ব্যস্ত বলে আজকের ক্লাস নিতে পারল না সে। টানা 2 ঘন্টার ক্লাস শেষে ছেলেমেয়েরা গোল হয়ে বসে রইল। আগামীকাল গাইনির আইটেম বলে সে বিশেষ ওয়ার্ডের এক কোণে বসে আলোচনা করছে সবাই। এতক্ষণ যাবৎ চাতক পাখির ন্যায় আদৃশের অপেক্ষা করছিল মিম। ক্লাসের মাঝে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখছিল, এই বুঝি আদৃশ চলে আসবে। মাঝে সবার চোখে ফাঁকি দিয়ে আর চোখেও দেখছিল আদৃশের আনাগোনা। অপেক্ষা ছিল শুধু ক্লাস শেষ হওয়ার। 10 মিনিট পর এক পর্যায়ে সে আদৃশের দেখা পেল। আদৃশ তখন স্টেথোস্কোপ দিয়ে পেশেন্টের হার্টবিটের শুনছিল। মিম গিয়ে তার ঠিক পিছনটাই দাঁড়ালো। সে রোগীর দিকে মনোযোগী হওয়ায় মিমকে ঠিক লক্ষ্য করল না। আদৃশের কাজ শেষ হতেই সে স্বভাবত পিছনে ফিরতেই চমকে উঠল। ফলস্বরূপ কয়েক কদম পিছিয়ে পেশেন্টের বেডের সাথে ধাক্কা খেতে নিল। কিন্তু এর পূর্বেই মিম তার হাত আঁকড়ে ধরে এই পরিস্থিতি হতে তাকে উদ্ধার করল। অতঃপর দুজনের স্বাভাবিক পরিস্থিতিতে উপনীত হলে আদৃশ বোকাশোকা হাসি দিল। তা দেখে মিম স্বাভাবিক থাকার চেষ্টা করেও পারল না। ফলে নিকাবের আড়ালে ঠোঁটে টিপে হেসে নিল সে। তাদের এই মুহূর্তটা বেশ ভালোভাবেই উপভোগ করলো উপস্থিত নার্স, পেশেন্ট ও স্টুডেন্টরা। ভীষণ লজ্জায় পড়ে গেল মিম। সে ততক্ষণে জিজ্ঞেস করলো, কিছু বলবে কি? মিম এক বাক্যে জবাব দিল, তাহলে ওয়ার্ডের এক কোণে গিয়ে কথা বলি, এইভাবে সবার সামনে কথা বলা যায় না। এই বলে আদৃশ যেতে নিল, কিন্তু মিম দ্বিধা দ্বন্দ্ব ও ভয়ের কারণে তাকে সে মুহূর্তেই থামিয়ে দিয়ে বলল, এখন না, আমি ক্লাস শেষ হলে আপনার সাথে কথা বলবো। আদৃশ চোখজোড়া বড় বড় করে বলল, ক্লাস শেষে 3 ঘন্টা অপেক্ষা করা সম্ভব না। তুমি নিশ্চয়ই কোনো ভালো সংবাদ এসেছো, তাই না? আড়ালে লাজুক হাসি হাসল মিম, সাথে তার আঁখি চোগল হেসে উঠল। আদৃশের নজর এড়ালো না সে। আঁখি চোরার পরিবর্তন। সে জিজ্ঞেস করল, এই হাসি কি আমি পজিটিভলি নেব? মিম ঈষৎ চমকে উঠল, বিস্ময় মুখ ফসকে বেরিয়ে গেল। আপনি জানলেন কি করে আমি হাসছি? আদৃশ হাসল, বলল, তোমার এই চোখ জোড়া স্পষ্ট বলে দিচ্ছে তুমি হাসছো। আচ্ছা, তাহলে কি তুমি হ্যাঁ বলছো? মিম জবাব দিল না। এতক্ষণ এই হ্যাঁ বলার জন্যেই অপেক্ষা করছিল সে, অথচ এখন তা বলতে ভয় হচ্ছে। তার ভিতরে অস্থিরতা হচ্ছে, বুকের ভিতরে তোলপাড় হচ্ছে, কেননা এই এক শব্দই তার জীবন পরিবর্তন করে দিতে পারে। সে কিছুক্ষণ সময় নিল, অতঃপর আদৃশের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে সে প্রস্তুত হলো। কিন্তু তন্মধ্যে তার ক্লাসের সবাই পরের লেকচার ক্লাসে চলে যাওয়ায় ফারহা তাকে ডাকতে এলো। মিম তবুও কিছু সময় নিতে চাইল,
কিন্তু ইতিমধ্যে তাদের ক্লাসে স্যার ঢুকে পড়েছে। সময় মতো না যেতে পারলে আজকের ক্লাস আর করা হবে না। এজন্য অগত্যা ফারহা মিমকে জোরপূর্বক নিয়ে গেল। ওদিকে সে আদৃশের প্রশ্নের জবাব দেয়নি বলে অস্থির আদৃশ হাঁক মেরে জিজ্ঞেস করলো, কিন্তু আমি জবাব পেলাম না এখনো। পথিমধ্যেই আদৃশের কথা শুনে মিম আর সময় লাগালো না। অস্থিরতা ও উত্তেজনা নিয়ে গলা উঁচিয়ে পড়ল। হ্যাঁ। এই বলতে বলতে মিমকে ওয়ার্ড থেকে নিয়ে গেল ফারহা। পিছে মিমের ইতিবাচক জবাবে আদৃশের জানে যেন পানি ফিরে এলো। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। তীব্র উত্তেজনায় চাপা হাসি বিস্তার করলো তার অধর জুড়ে। বিড়বিড় করে বলতে লাগলো, At last, you will be my wife, Miss Mishmish, ওরফে মিস মিম। ঠিক সপ্তাহ পর শুক্রবারে আদৃশ ও মিমের আকদ সম্পন্ন হলো। পারিবারিকভাবে সিদ্ধান্ত হলো ফাইনাল প্রফের পর যে 2-3 মাস সময় থাকে সেই সময়ে পরিপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে মিমকে তুলে দেওয়া হবে। এতে সকলে খুশি হলেও নাখুশ হলো আদৃশ। বেচারা ভেবেছিল নতুন বউ নিয়ে নতুন এক বাসায় উঠবে সে, সেখানে তাদের দুজন মিলে ছোট্ট একটা সংসার হবে। কিন্তু বড়দের সিদ্ধান্তে সব ভেস্তে গেল। আদৃশ তীব্র বিরক্তিতে বিড়বিড় করে বলল, এখন বিবাহিত ব্যাচেলর ফ্লিট করো আদৃশ মিয়া, তোমার কপালটাও একদম ফাটা কলসির মতো, বউ পেয়েও পেলে না তুমি। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে সিদ্ধান্ত হলো আজ রাতটা আদৃশ মিমদের বাড়িতেই কাটাবে। এতে আদৃশের মত চাওয়া হলে সে সাথে সাথেই রাজি হয়ে যায়। তার এই আগ্রহ দেখে তার বোন নদী এক পর্যায়ে টিপ্পনি কেটে বলে বসে, এত অস্থির হয়েও না ভাইয়া, তোমার এত লাফালাফি দেখে শেষমেশ আমার একমাত্র ভাবে ভয় না পেয়ে বসে, না জানি ভেবে বসে কি এক লুচু বর পেয়েছে সে। নদীর এহেন কথায় আদৃশ তার মাথায় গাঁটটা মেরে বলে, তোর বিয়ে হলে তোর বরকে ফার্স্ট নাইটে তোর কাছে থাকতে দেবো না, তখন বুঝিস। নদী এবার আরো খোঁচা মেরে বলল, ও ফার্স্ট নাইট, আজকে যে তোমাদের ফার্স্ট নাইট তা তো ভুলেই গিয়েছি আমি। শোনো ভাইয়া, আজকের রাতে ভাবি যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে, ভাবিকে একটু ক্ষান্ত দিও। আদৃশ পুনরায় নদীর মাথায় গাঁটটা মেরে বলে, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে, যা ভাগ এখান থেকে, আমাকে আমার বউয়ের কাছে যেতে হবে, হয়তো অনেক অপেক্ষা করেছে সে আমার জন্য। নদী মিটিমিটি হাসলো আদৃশের কথায়। ভাইয়ের এই ধৈর্যহীনতা দেখে সে মিমের মাকে বলে দ্রুত মিমের রুমে যাওয়ার ব্যবস্থা করলো। 20 মিনিটের মাঝে আদৃশ রুমে প্রবেশ করলো। মিম পূর্ব হতেই রুমে বসেছিল। আদৃশ রুমে প্রবেশ মাত্রই দরজার খিল লাগিয়ে দিল। দরজার নিকটে দাঁড়িয়েই বলল, আসসালামু আলাইকুম। মিম ভীষণ শঙ্কিত ও আড়ষ্ট ভাব নিয়ে বসেছিল। আদৃশের সালাম শোনা মাত্রই দুরু দুরু বুক নিয়ে মিনমিনের স্বরে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। অনাড়ম্বর সাজসজ্জায় সজ্জিত হয়েছে মিমের রুম। সেই রুমের খাটের উপর চুপচাপ বসেছিল সে। দুশ্চিন্তায় ছিল ভীষণ। হঠাৎ রুমে আদৃশের উপস্থিতিতে চমকে উঠল সে। ভয়ে বুক দুরু দুরু কাঁপতে লাগলো। ভেতরে ভীষণ অস্থিরতা কাজ করলো। চিন্তা ভাবনা সব এলোমেলো ভাবে ছড়িয়ে গেল। আদৃশ এসেই মিমকে সালাম দিল। কয়েক সেকেন্ডের জন্যে মিম সালামের কি জবাব দিতে হয় সেটিই ভুলে বসল। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সালামের জবাব দিল সে। আদৃশ এসে তার সম্মুখে বসল। সরাসরি তার দিকে দৃষ্টি স্থাপন করলো। সেখানে ভরকে উঠল। আদৃশের এহেন চাহনিতে সে কিছুটা অস্বস্তি বোধ করলো। সে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। আদৃশ তবুও চেয়ে রইল তার দিকে। আদৃশের দৃষ্টি মিমের এই নতুন রূপের উপর। সে নিজের মাঝেই নিজেই ভীষণ অবাক হলো। এই কি সেই মেয়ে যাকে একদম সাধারণ রূপে কিছুদিন পূর্বে দেখে এসেছে সে? কি মায়াবী লাগছে তার মিশমিশকে। এখনো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনে চুপচাপ বসে থাকা এই মেয়েটিই তার অর্ধাঙ্গিনী। বাকি জীবনটা এই মেয়েটার সাথেই তাকে কাটিয়ে দিতে হবে। সে কোনো ক্রমে আছে কিনা নিশ্চিত হতে মিমকে বলল, এই শোনো, আমার হাতে একটু চিমটি কাটো তো। বাসর ঘরে সালামের পর চিমটি কাটার আবদার শুনে তবদা খেল মিম। বিস্মিত চাহনিতে ঘাড় ফিরিয়ে আদৃশের পানে চাইল।
তার দু চোখে বিস্ময় উপচে পড়ছে যেন। আদ্রিস তা খেয়াল করলো, তবে তার এই বিস্ময় ভাবকে পাশ কাটিয়ে বলল। আর চিমটি কাটো না। মিম ভারী বিস্মিত কণ্ঠে শুধালো। আশ্চর্য, আপনাকে চিমটি কাটবো কেন? কাটতে বলেছি, কাটো আগে। মিম দ্বিতীয়বার প্রশ্ন করল না। আদ্রিসের হাতে চিমটি কাটল। মিমের চিমটিতে আদ্রিস তীব্র গোঙানি দিয়ে ব্যথায় হাত সরিয়ে নিল। হাতে ডলা দিতে দিতে অভিযোগের সুরে বলল। এত জোরে দিতে বলিনি পাগলি, প্রথম দিনে দেখি অ্যাটাক করে বসলো। মিম ভ্রু জোড়া কুচকালো, প্রতিবাদ করে খানিক উচ্চস্বরে পড়ল। অ্যাটাক আমি করিনি, আপনি স্বেচ্ছায় আমার কাছ থেকে অ্যাটাক করিয়ে নিয়েছেন, আবার আমাকে দোষ দিচ্ছেন। আদ্রিস মুহূর্তেই মিমের ওষ্ঠ জোড়া হাত দিয়ে চেপে ধরল, সাবধানী কণ্ঠে বলল। আস্তে আস্তে, এত জোরে বলার কিছু নেই এখানে। সরি, তোমাকে দোষ দেওয়ার জন্য। আমি চিমটি দিতে বলেছি, তো এত জোরেও দিতে বলিনি। মিম আদ্রিসের হাত সরিয়ে রাখল, মুখ ঘুরিয়ে ফের অন্যদিকে নিল, তবে তেরছা ভাবে তাকিয়ে বলল। শুনুন, এভাবে নিজের দোষ কখনো অন্যের ঘাড়ে চাপাবেন না, বিশেষ করে আমার ঘাড়ে তো মোটেও না। আমার এগুলো পছন্দ না, চট করে রাগ হয়ে যায় এসব দেখলে। আদ্রিস মিমের একথা বলার ধরনে ঠোঁট টিপে হাসল, বিস্মিত হবার ভান করে বলল। তুমি রাগও করো? মিম আদ্রিসের এহেন কথায় চট করে তার দিকে তাকালো, জিজ্ঞেস করল। কেন, আমি রাগ করতে পারি না? পারো, তবে তোমাকে দেখলে মনে হয় না এমনটা। ভালো, যাদের দেখলে রাগী মনে হয় না, শান্তশিষ্ট লাগে, তারা রেগে গেলে কিন্তু ভয়ানক কিছু হয়ে যেতে পারে। আদ্রিস মিমের দিকে সামান্য এগিয়ে এলো, ঠোঁট উল্টে বলল। তাই নাকি? তুমি ভয়ঙ্কর কিছুও করে ফেলতে পারো? ওই জানা ছিল না তো। অবশ্যই করতে পারি, এই যে এখন থেকে জেনে নিন এসব। আরো কিছু কি জানার বাকি আছে? এখন আমাকে পুরোপুরি চেনেন নি আপনি, আর না আমি আপনাকে চিনেছি। দুজন দুজনকে চিনবো, জানবো, তারপর না কথা আগে বাড়বে। আর কি কথা আগে বাড়বে? বিয়ে তো হয়ে গিয়েছে। মিম এবার গোমরা মুখে বলল। তা অবশ্য ঠিক বলেছেন, বিয়ে একবার হয়ে গিয়েছে, এখন চাইলে আর পালানো সম্ভব না। আদ্রিস সন্দেহের সুরে শুধালো। কেন, তুমি কি পালাতে চেয়েছিলে? মিম তীব্র আত্মবিশ্বাসের সহিত বলল। আপনার মাঝে খারাপ কিছু পেলে আমি সত্যিই পালিয়ে যেতাম, আর ভবিষ্যতে আপনার মাঝে খারাপ কিছু পেলে আমি একদম পালিয়ে যাব, এই যে বলে দিলাম। আদ্রিস মিমের এহেন কথায় কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ রইল, নিষ্পলক মিমের দিকে চেয়ে রইল। অতঃপর আচমকা মিমের ডান হাত নিচের বুকে রেখে তার উপর প্রগাঢ় কণ্ঠে বলল। সাহস আছে কারো পালিয়ে যাওয়ার? তাকে আমি বুকের খাঁচায় বন্দি করে রাখবো সারা জীবন। আমার জীবদ্দশায় সে কখন এখান থেকে পালাতে পারবে না। ভারী বিস্ময়ে মিম ড্যাব ড্যাব করে আদ্রিসের পানে চেয়ে রইল। আচমকা এমন কিছু আশা করেনি সে। খানিক সময়ের জন্য তবদা খেয়ে বসে রইল সে। আদৃশ্যের দৃষ্টি বরাবর সে চেয়ে থাকতে পারল না। তার দৃষ্টিতে যেন এই মুহূর্তে তীব্র অধিকার বোধের দেখা মিলছে। মিম দৃষ্টি হটিয়ে নিল। আদৃশ কয়েক সেকেন্ড বাদে মিমের হাত ছেড়ে দিল। অতঃপর অকস্মাৎ মিমকে চমকে দিয়ে আরেকটি কাজ করে বসল। খানিক পিছিয়ে গিয়ে খাটের উপর পা উঠিয়ে মিমের কোলে মাথা রাখল। ঘটনাটি বুঝতে মিমের কয়েক সেকেন্ড সময় লাগলো। তার বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ হলো। বোধহয় এই শব্দ বাইরেও শোনা যাচ্ছে। কে জানে আদৃশ্য শুনতে পাচ্ছে কিনা। আদৃশ্য শুনতে পারলে মান সম্মান নিয়ে টানাটানির একটা ব্যাপার হয়ে যাবে। কি লজ্জাজনক। আদৃশ মিমের বিস্মিত মুখখানা দেখে মুচকি হাসল। বিনা বাক্যে বিবির বাহাতখানা নিয়ে বুকের উপর রেখে দুহাত চেপে ধরল। একটা দীর্ঘশ্বাস ফেলে অভিভূত কণ্ঠে বলল, বউয়ের কোলে মাথা রাখার মাঝে যে এত সুখ আছে জানা ছিল না। প্রথম অনুভূতি এটা। মিম অন্যদিকে তাকিয়ে আছে। এলোমেলো চাহনিতে ঘরের এদিক ওদিক দৃষ্টি ঘোরাচ্ছে। কেননা এভাবে আদৃশ্যের দিকে চেয়ে থাকা অসম্ভব তার জন্যে। ওদিকে বুকের ঢিপ ঢিপ শব্দ বেড়েই চলছে যেন। বোধ হচ্ছে এখনই বুকের খাঁচা ছেড়ে পালিয়ে যাবে তার ছোট্ট হৃদয়খানা। আশ্চর্যের বিষয় তার এই ধুকপুক শব্দ আদৃশ্যের কান অব্দি পৌঁছল। আদৃশ স্বাভাবিক কণ্ঠেই শুধালো, কি ব্যাপার মিশমিশ, তোমার হার্টবিটের শব্দ এখান থেকে শুনতে পাচ্ছি আমি। ভয় পাচ্ছ নাকি?
মিম চট করে আদৃশ্যের দিকে তাকালো। যেটার ভয় ছিল শেষমেশ সেটাই হলো। এখন সে কি বলবে? এই শব্দ শুনতে পাবার কারণ কি বলবে সে বুঝে পেল না, নিশ্চুপ রইল। আদৃশ বলল, বুঝতে পেরেছি, প্রথমে ওভাবে কাছে এসেছি সেজন্য এমন ভয় করছে তোমার, তাই না? মিম পুনরায় অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিল। মনে মনে বলল, জানেন, যখন জিজ্ঞেস করলেন কেন তাহলে, আদৃশ তখন অন্য কথায় চলে গেল। পুনরায় কয়েক মুহূর্ত মিমের পানে চেয়ে থেকে বিমুগ্ধ কণ্ঠে বলল, কতক্ষণ পর মন ভরে তোমাকে দেখছি, ভাবছি আদৌ কি তুমি আমার সামনে আছো নাকি আমার কল্পনায়। এজন্যই তখন চিমটি কাটতে বলেছিলাম। জানো, যখন আমি কবুল বললাম তখনও মনে হচ্ছিল সবটাই বুঝি কল্পনা। কখনো ভাবিনি এইভাবে সময়টা চলে যাবে। এই তো মাত্র 2 সপ্তাহ আগে তোমার সাথে আমার দেখা, তারপর আজ বিয়ে। এতদিন যাকে জুনিয়র বা স্টুডেন্ট হিসেবে ট্রিট করেছি, সেটাকে ওয়াইফ হিসেবে ট্রিট করতে হবে। কি ভাগ্য আমার। মিম প্রত্যুত্তর জানালো না। আদৃশ এবার খানিক অভিমানী স্বরে বলল, কতক্ষণ যাবো তুমি কথা বলছো না, ব্যাপার কি? মিম এবারও জবাব দিল না। আদৃশ এবার এক হাত ছেড়ে মিমের থুতনি ধরে নিচের দিকে ফিরিয়ে নিল। বলল, কিছু তো বলো। মিম কোনো মতে জবাব দিল, কি বলবো? কিছুই কি বলার নেই? নেই। আদৃশ এবার কি মনে করে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি লজ্জা পাও না? মিম প্রশ্নাত্মক চাহনিতে আদৃশ্যের পানে চেয়ে বলল, মানে আবার কি? কখন থেকে দেখছি হয় তুমি ভ্রুচোড়া কুচকিয়ে রাখো, না হয় ভয় পাও। ওই একটু মিষ্টি মিষ্টি হেসে লজ্জা পাবে না? তোমার গালটা লজ্জায় লাল হয়ে যাবে, সেটাও দেখছি না। মেয়েদের তো এমন সিচুয়েশনে লজ্জায় লাল লাল টমেটো হয়ে যাওয়ার কথা।